আচ্ছা, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে সফল হওয়ার স্বপ্নটা তো সবারই, তাই না? কিন্তু বাংলা ব্যাকরণের অংশটা এলেই কি একটু চিন্তা হয়? একদম ভাববেন না। চলুন আজকে আমরা একসাথে এমন কিছু কৌশল জেনে নিই যা দিয়ে শুধু ইন্টারভিউ পাশ করা নয়, পরীক্ষকদের একেবারে মুগ্ধ করে দেওয়া যাবে। নিজের যোগ্যতাটা তুলে ধরতে হবে একদম স্পষ্টভাবে। আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে যে এই শিক্ষক নিয়োগের ইন্টারভিউগুলোতে ব্যাকরণের উপর এত জোর দেয়া হয় কেন? মানে এটা কি শুধু কে কত নিয়ম মুখস্থ করেছে সেটার একটা পরীক্ষা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? আসুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আসল ব্যাপারটা কি জানেন? ইন্টারভিউয়াররা কিন্তু শুধু এটা দেখতে চান না যে কে কতটা জানে। তারা দেখতে চান সেই জ্ঞানটা কিভাবে শেখানো হবে। মানে ধরুন ব্যাকরণের একটা বেশ কঠিন বিষয়, সেটাকে কতটা সহজ করে একেবারে জলের মতো করে বাচ্চাদের বোঝানো যাবে। আসল পরীক্ষাটা কিন্তু সেখানে। ভাষাবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলে পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, বা সংক্ষেপে পিসি। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, ইন্টারভিউ বোর্ড কোনো ব্যাকরণের পণ্ডিতকে খুঁজছে না। তারা খুঁজছে একজন অসাধারণ শিক্ষককে। আর একজন ভালো শিক্ষকের সবচেয়ে বড় গুণ কি? যে কোনো জটিল বিষয়কে সহজ করে ফেলার ক্ষমতা। পরীক্ষকরা কিন্তু ঠিক এই দক্ষতাটাই খুঁজে বেড়ান। তো যখনই ব্যাকরণ নিয়ে কোনো প্রশ্ন করা হবে, মনে রাখতে হবে যে পরীক্ষকরা আসলে দুটো জিনিস মাপছেন। প্রথমত, যে উত্তর দিচ্ছে সে নিজে বিষয়টা কতটা পরিষ্কারভাবে বোঝে। আর দ্বিতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই পরিষ্কার ধারণাটা সে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারবে কিনা। তাহলে আর দেরি কেন? চলুন প্রস্তুতির একেবারে গোড়া থেকে শুরু করা যাক। পরীক্ষকরা প্রায়শই ভাষার ভিতটা কতটা মজবুত সেটা বোঝার জন্য ধ্বনি সংক্রান্ত প্রশ্ন দিয়ে শুরু করেন। দেখুন, আমরা যে কথা বলি, মানে মুখ থেকে যে শব্দগুলো বেরোয়, তার পেছনে কিন্তু একটা আস্ত বিজ্ঞান কাজ করে। এই যে ঘোষ, অঘোষ বা অল্পপ্রাণ, মহাপ্রাণ, এই পরিভাষাগুলো যখন কেউ সঠিকভাবে ব্যবহার করে, তখন পরীক্ষকরা সঙ্গে সঙ্গে বুঝে যান যে এর জ্ঞানটা শুধু বইয়ের পাতায় আটকে নেই, ভাষার বিজ্ঞানটা সে বোঝে। আর ঠিক এই জিনিসটাই কিন্তু বাকিদের থেকে আপনাকে আলাদা করে দেবে। একটা উদাহরণ দেই, কেমন? ধরুন অ বর্ণের উচ্চারণ। এর যে দুটো আলাদা ধ্বনি আছে, একটাতে একটু ও এর মতো শোনায়, যেমন অল্প বলার সময়, আবার আরেকটা একদম পরিষ্কার অ, যেমন অভিশাপে। এই যে সূক্ষ্ম পার্থক্যটা, এটা যদি কেউ সুন্দর করে ব্যাখ্যা করতে পারে, তাহলেই পরীক্ষকরা বুঝে যাবেন যে ক্লাসের সে একজন আদর্শ উচ্চারণ মডেল হতে পারবে। আর ছোটদের জন্য এটা যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। চলুন এবার এমন একটা প্রশ্নে আসা যাক যেটা ইন্টারভিউতে প্রায় করা হয়। আর এই প্রশ্নটাই কিন্তু একজন বিশেষজ্ঞ আর একজন সাধারণ প্রার্থীর মধ্যে পার্থক্যটা গড়ে দেয়। প্রশ্নটা হলো, সন্ধি আর সমাসের মধ্যে আসল তফাৎটা কোথায়? খুব সহজ করে বললে, সন্ধির মূল উদ্দেশ্যই হল উচ্চারণের সুবিধে, মানে কথার সাবলীলতা। ভাবুন তো, দুটো আলাদা শব্দকে যখন আমরা খুব তাড়াতাড়ি বলতে যাই, তখন ধ্বনিগুলো কেমন একে অপরের সাথে মিশে যায়, তাই না? ব্যাস, এটাই হলো সন্ধি। আর অন্যদিকে সমাসের লক্ষ্যটা কিন্তু একদম আলাদা। এর কাজ হলো ভাষাকে ছোট করা, মানে সংক্ষিপ্ত করা। অনেকগুলো পদের বদলে একটা মাত্র পদ ব্যবহার করে যখন একই অর্থ প্রকাশ করা হয়, সেটাই সমাস। এটা পুরোপুরি অর্থ আর পদের খেলা। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরা হয়েছে, তাই না? সন্ধি হল ধ্বনির খেলা, উচ্চারণের সুবিধার জন্য, আর সমাস হল পদের মাধ্যমে অর্থকে ছোট করে আনার কৌশল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সিংহ যোগ আসন আর সিংহ চিহ্নিত যে আসন, দুটোরই ফল কিন্তু সিংহাসন। কিন্তু দেখুন, তৈরির রাস্তাটা একেবারে আলাদা। আচ্ছা, সন্ধি সমাস তো হল। এবার চলুন কারকের জগতে ঢোকা যাক। একটা বাক্যের মধ্যে শব্দগুলোর একে অপরের সঙ্গে কার্যকরী সম্পর্কটা বোঝার জন্য কারকের ধারণাটা কিন্তু অপরিহার্য। আমরা তো সবাই জানি যে আধুনিক বাংলা ব্যাকরণে কারক হল 6 প্রকার, কিন্তু প্রায়ই একটা জিনিস নিয়ে সবাই গুলিয়ে ফেলে। কারণ সংস্কৃতের প্রভাবে আমরা 8 প্রকার কারকের কথাও তো শুনেছি, তাই না? ইন্টারভিউতে বসার আগে এই বিভ্রান্তিটা দূর করা কিন্তু খুব জরুরি। তাহলে আসল প্রশ্নটা হলো, সম্বন্ধপদ আর সম্বোধন পদকে কেন কারকের তালিকা থেকে বাদ দেয়া হলো? এই প্রশ্নের উত্তরটা যিনি গুছিয়ে দিতে পারবেন, তিনিই কিন্তু বাকিদের থেকে এক লাফে এগিয়ে যাবেন। উত্তরটা কিন্তু আসলে খুবই সহজ, যদি মূল নিয়মটা মাথায় থাকে। দেখুন, কারক হতে গেলে একটাই শর্ত, পদের সাথে বাক্যের ক্রিয়াপদের একটা সরাসরি, মানে ডাইরেক্ট সম্পর্ক থাকতে হবে। সম্বন্ধপদ, যেমন ধরুন রামের ভাইয়ে রামের, এর সম্পর্কটা ভাইয়ের সঙ্গে, মানে অন্য একটা বিশেষ্যের সঙ্গে, ক্রিয়ার সঙ্গে তো নয়। আর সম্বোধন পদ, সে তো শুধু কাউকে ডাকার জন্য ব্যবহার হয়, তাই এরা কারকের টিমে চান্স পায়। এবার আসা যাক কর্ম আর সম্প্রদান কারকের সেই সূক্ষ্ম পার্থক্যটায়, যেটা পরীক্ষকদের একটা খুব পছন্দের জায়গা।
দুটোতেই কে বিভক্তি থাকতে পারে, আর এখানেই অনেকে ভুলটা করে। কিন্তু দেখুন, ধোপাকে কাপড় দাও বললে সেই কাপড় কিন্তু ফেরত আসবে, মানে মালিকানা বদলাচ্ছে না। অথচ ভিখারিকে ভিক্ষা গাও বললে সেটা সত্য ত্যাগ করে দান করা হচ্ছে, যা আর ফেরতযোগ্য নয়। ব্যাস, এটাই হলো মূল পার্থক্য। দেখুন, ব্যাকরণের নিয়ম তো অনেকেই জানেন, কিন্তু একজন সত্যিকারের শিক্ষকের পরিচয় কখন হয় বলুন তো? যখন সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা যায়। আর এর সেরা পরীক্ষাটাই হলো বাক্য সংশোধন। চলুন একটা উদাহরণ দেখা যাক। ধরুন আপনাকে একটা বাক্য দেওয়া হলো, কেবলমাত্র তিনিই এই কাজটি করতে পারেন। এই বাক্যের মধ্যে একটা খুব সাধারণ ভুল আছে, যেটাকে বলে বাহুল্য দোষ বা পুনরোক্তি। এবার দেখুন, একজন সাধারণ প্রার্থী হয়তো শুধু বাক্যটা ঠিক করে বলে দেবেন, কিন্তু একজন বিশেষজ্ঞ হিসেবে উত্তরটা দিতে হবে 3 ধাপে। প্রথমে ভুলটা ধরিয়ে দিতে হবে যে এখানে বাহুল্য দোষ ঘটেছে। তারপর নিয়মটা বলতে হবে যে কেবল আর মাত্র একই অর্থ বহন করে, এবং সবশেষে সঠিক বাক্যটা বলতে হবে। এই যে একটা বিশ্লেষণ করার ক্ষমতা, এটাই কিন্তু পরীক্ষকদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আর এখন আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটা নিয়ে। এই যে এত জ্ঞান, এত নিয়মকানুন, এই সবটাকে একটা ছোট্ট কিন্তু আকর্ষণীয় ডেমো ক্লাসের মধ্যে কিভাবে তুলে ধরা যাবে? অ্যাপটিটিউড টেস্টের আসল চ্যালেঞ্জ কিন্তু এটাই। একটা ভালো ডেমো ক্লাসের জন্য এই 4 ধাপের সহজ কাঠামোটা মাথায় রাখা যেতে পারে। প্রথমে খুব সহজ ভাষায় একটা ভূমিকা দিন। তারপর অনেক উদাহরণ দিয়ে বিষয়টা উপস্থাপন করুন। এরপরে ছাত্রছাত্রীদের দিয়ে কিছু অনুশীলন করান। আর শেষে ছোট্ট একটা মূল্যায়নের মাধ্যমে দেখে নিন ওরা কতটা শিখতে পারল। এই পরিকল্পনাটাই প্রমাণ করে দেবে যে আপনি শুধু বিষয়টা জানেনই না, শেখাতেও জানেন। এখানে দুটো দারুণ টিপস দেয়া হলো। যেমন, কারক শেখানোর সময়ে ছাত্রছাত্রীদের সবসময় ক্রিয়াপদকে প্রশ্ন করতে শেখান। কে করে, কি করে, কোথায় করে। আর সমাস বোঝানোর জন্য লম্বা বাক্যকে ছোট করার একটা খেলা খেলুন। এই ধরনের ছোট ছোট কৌশলই কিন্তু একটা সাধারণ ক্লাসকে অসাধারণ করে তোলে, আর একজন শিক্ষককেও। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? লক্ষ্যটা শুধু নিয়ম মুখস্থ করা নয়, বরং সেই নিয়মকে আত্মবিশ্বাসের সঙ্গে সহজ করে ব্যাখ্যা করার ক্ষমতা অর্জন করা। এই প্রস্তুতিটা নিয়ে যখন ইন্টারভিউ বোর্ডের সামনে দাঁড়ানো হবে, তখন পরিচয়টা শুধু একজন চাকরি প্রার্থী থাকবে না, পরিচয়টা হবে একজন আত্মবিশ্বাসী বিশেষজ্ঞ শিক্ষকের। আর তখন সাফল্য আসতে বাধ্য।